নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা আজরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কুলতলির পয়তারহাট গ্রামে সেখানে কুখ্যাত দুষ্কৃতী এই সাদ্দাম সর্দার তাকে এখানে কিন্তু গ্রেপ্তার করতে এসে পুলিশ আক্রান্ত হয় এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ে বলে অভিযোগ এবং সাদ্দাম এবং তার ভাই পালিয়ে যায়। আমরা রয়েছি ঘটনাস্থলে, একটু সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সাদ্দামের বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে তালা দেয়া রয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ আধিকারিকরা এই ভেতরে রয়েছে সাদ্দামের ঘর, এবং আপনাদেরকে দেখাই যে একদম সাদ্দামের এই বাড়ি লাগোয়া পিছন দিকে একটি সেখানে রহস্যজনক একটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গ দিয়ে পুলিশ আধিকারিকরা মনে করছে যে পুলিশ আসলে সে পালিয়ে যেত বা এখান থেকে পাচার করা জিনিস কিন্তু এই খাল দিয়ে একেবারে সুদূরে চলে যেত, তেমনটাই তারা মনে করছে, কারণ এখানে ডিঙি ব্যবহার করা হতো, এমনটাই পুলিশ আধিকারিকরা জানাচ্ছে। পুলিশ সূত্র থেকে খবর যে ইতিমধ্যেই মূর্তি পাচার যে ঘটনার যে চক্র, সেখানে আফতাব সর্দার বলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এই চক্রে আরো অনেকে জড়িত রয়েছে। সাদ্দাম এবং তার ভাই এখনো অবধি কিন্তু অধরা, তাদের খোঁজে তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা, এবং এই সাদ্দামের পরিবারের দুই মহিলাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা। এই যে দেখছেন এখানে যে কংক্রিটের যেটি একটি ঢালাই করা যে এখানে রয়েছে, এইটি হলো রহস্যজনক সুড়ঙ্গ এবং সামনেই রয়েছে খাল। এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই কিন্তু মূলত যে কোনো জিনিস পাচার করা হতো বলে পুলিশের অনুমান। পুলিশ আধিকারিকরা বলছেন যে সাদ্দাম শুধুমাত্র যে মূর্তি পাচারের ঘটনায় যুক্ত ছিল তা নয়, এছাড়াও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ যে নকল সোনার বা জাল নোট যে কারবার, সেই কারবারও কিন্তু সে করতো বলে অনুমান। তবে তাদের কাছে অস্ত্র কোথা থেকে এলো সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। এবং এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরো একবার দেখাই, এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গটি কিন্তু যথেষ্টভাবে রহস্যজনক বলে মনে করা হচ্ছে, কারণ এই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বা কোনো পাচার করা জিনিস কিন্তু এই সুড়ঙ্গ দিয়েই এখান থেকে কিন্তু খাল দিয়ে সোজাসুজি যেত, এমনটাই কিন্তু মনে করছে পুলিশের অনুমান, অন্তত সেরকমটাই। তবে সাদ্দাম এখন কোথায় বা তার ভাই বা এখন কোথায়, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখন অব্দি পুলিশ আধিকারিকরা বলছে যে সোর্স ইনফরমেশন মারফত যে এখান থেকে পালিয়ে কোথায় কোথায় সে যেতে পারে, সেই দিকে কিন্তু তারা একটি ইতিমধ্যেই ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে, এবং সাদ্দাম এবং তার ভাইয়ের খোঁজে তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূর্তি পাচারের যে ঘটনা, সেই ঘটনায় আর কে জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। সাদ্দাম সর্দার, এতদিনে তো এই নামটা গত কয়েকদিনে অন্তত আমাদের অনেকেরই জানা, এবং সেই সঙ্গে যে ভয়ঙ্কর সব খবর উঠে এসেছে এই সাদ্দাম সর্দারকে কেন্দ্র করে, তার রীতিমতো চমকে দিয়েছে। সোনার মূর্তির নাম করে প্রতারণা, আর্থিক প্রতারণা, সোনার মূর্তি বিক্রি করার নাম করে আর্থিক প্রতারণা, আর এই আর্থিক প্রতারণার একেবারে মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার। একটা অভিযোগ পেয়ে পুলিশ কুলতলিতে যায় এই সাদ্দামকে গ্রেফতার করতে, আর সেখানে গিয়ে পুলিশকে প্রথমে বাধার মুখে পড়তে হয়, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এবং সেই সুযোগে সাদ্দাম পালিয়ে যায়। তাকে ধরতে পারেনি পুলিশ, 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এই পর্যন্ত ছিল খবর। তারপরে যা যা সব তথ্য উঠে আসছে, মানে এই সাদ্দাম সর্দারের বাড়ির ভিতরে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখছে যে খাটের নিচে একটা সুড়ঙ্গ। ভেবে দেখুন একবার, ঘরের মধ্যে খাট বিছানা, তার নিচে একটা সুড়ঙ্গ কাটা হয়েছে, যে সুড়ঙ্গ কিনা ঠাকুরান নদীতে গিয়ে পড়েছে, একটা খালে গিয়ে মিশেছে, এবং সেই খাল গিয়ে পড়েছে ঠাকুরান নদীতে। মানে কখনো যদি পুলিশ অভিযান চালায় তাতে যাতে পালিয়ে যাওয়া যায়, সেই রাস্তাটা একদম পরিষ্কার। মানে পুরোপুরি পরিকল্পিতভাবে একটা প্রতারণার, বড় সড়ো প্রতারণার চক্র দীর্ঘদিন ধরে চলছিল। প্রথমে এরা কি করতো, এরা ক্রেতা ধরতো, তাকে বোঝানো হতো যে এরা সোনার মূর্তি, কিছু পুরনো দিনের কিছু মূর্তি তারা বিক্রি করতে চায় বলে প্রথমে তারা কয়েকজন ক্রেতাকে ধরতো, আর এই মূর্তিগুলোকেও বিশেষভাবে বানানো হতো। মানে ধরুন মূর্তিটার একটা কান বা একটা নাক, মানে নাকের অংশ আর একটা কান হয়তো খাঁটি সোনার করা হলো, বাকিটা পুরোটাই ভুয়ো। এবারে যিনি কিনবেন, ক্রেতা, তাকে ওই নাক বা কানের থেকে একটু অংশ দেওয়া হলো পরীক্ষা করার জন্য। খুব স্বাভাবিকভাবেই সোনার মূর্তি কিনতে হলে যিনি কিনছেন তিনি তো আগে যাচাই করে দেখবেনই। এবার ওই নাক আর কান যা সোনা দিয়ে তৈরি হতো, সেখান থেকে একটু অংশ দেওয়া হতো যাচাই করার জন্য। ক্রেতা যাচাই করে দেখতেন, হ্যাঁ সোনা, ব্যাস তিনি কিনতে রাজি হয়ে যেতেন। খুব কম দামে তাকে বিক্রি করা হবে, একটু অবধি আনা হতো। এবার যখন ক্রেতা টাকা পয়সা নিয়ে মূর্তিটা কিনতে আসতেন, তখন কুলতলির ওই বাজারে
তার সেই টাকা ছিনতাই করে পালিয়ে যেত। এবং এই রকম অভিযোগ খুব একটা কেউ অভিযোগ জানাতেন না, কারণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে যেতে পারেন। চোরাই মূর্তি আপনি কিনতে যাচ্ছেন, সেখানে আপনি প্রতারণার শিকার হয়েছেন, সেখানে আপনিও তো অন্যায় করেছেন, সেখানে আপনিও তো পুলিশের জালে চলে আসবেন। এই কথা ভেবেই অনেকেই অভিযোগ দায়ের করতো না। কিন্তু নদিয়ার একজন ক্রেতা এরকমভাবে যখন আর্থিক প্রতারণার শিকার হলেন, তিনি অভিযোগ দায়ের করলেন এবং তারপর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যখন অভিযানে যায়, তারপরে এই বিশাল র্যাকেট সামনে চলে আসে। কিভাবে হতো জানেন তো এই প্রতারণার কাজ? ধরুন পুলিশ যখন গ্রামে যেত, গ্রামের অনেক গ্রামবাসীকে এই চক্রের মধ্যে সামিল করা হয়েছিল, তাদেরকে টাকা দেওয়া হতো, তার ফলে তারাও এই কাজে যোগ দিয়েছিল। মানে পুরো গ্রামের বহু মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন। ফলে যখন পুলিশ আসতো সেই গ্রামে, মহিলাদেরকে প্রথমত এগিয়ে দেওয়া হতো এবং তারপর কি হতো, ধরুন পুলিশের কাছে দায় স্বীকার করে আত্মসমর্পণ করলো কয়েকজন, ফলে মামলা চাপা পড়ে যেত। এদিকে কাজ চালিয়ে যেত মাথারা, কারণ তারা তো খুব পরিকল্পিতভাবেই কয়েকজন সামনে এগিয়ে এসে অ্যারেস্ট হয়েছে, আর বাকি আসল যে মাথারা তারা কিন্তু তখনও অবাধে তাদের কাজ চালিয়ে যেত। ধরুন যাদেরকে এবার গ্রেফতার করা হলো, তারা কয়েকদিন পর জামিনের ছাড়া পেয়ে যেত এবং পুলিশ যখন গ্রামে যেত তখন মহিলাদেরকে এগিয়ে দেওয়া হতো এবং এই একই কায়দায় সোমবারও মহিলাদেরকেই এগিয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছিল। 2 জন মহিলাকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ এবং প্রতিমার মূর্তি সহ বিভিন্ন পৌরাণিক জিনিস দেখিয়ে প্রথমে ক্রেতা জোগাড় করা হতো। গ্রামেরই খুব সাধারণ 2-1জনকে সামনে রাখা হতো, তারা ক্রেতাদের বলতো যে তারা ধরুন নদীতে মাছ ধরতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে কুড়িয়ে পেয়েছেন এবং বলে সেটাকে তখন খুব কম দামে বিক্রি করা হবে বলে ক্রেতাকে টোপ দেওয়া হতো। তারপরে যেরকম বলছিলাম যে খুব কায়দা করে মূর্তিটা বানানো হতো, যার নাক বা কানের একটু অংশ সোনার করা হতো আর বাকি পুরোটাই ভুয়ো। এবার প্রাথমিকভাবে তো ক্রেতা তিনি যাচাই করার জন্য তাকে যে অংশটুকু দেওয়া হলো, সোনার অংশটুকু, সেইটা নিয়ে গিয়ে যাচাই করে দেখতেন, যে যখন দেখতেন এটা পুরোটাই আসল সোনা, তখনই মূর্তি কিনতে তিনি রাজি হয়ে যেতেন। আর এরপর মূর্তি হস্তান্তরের জন্য তাকে এই কুলতলির পয়তারহাট থানা এলাকায় ডেকে পাঠানো হতো। নগদ টাকা নিয়ে আসতে বলা হতো এবং সেখানেই টাকা কেড়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিত। যেরকম বলছিলাম যে অনেকেই, মানে এটা পুলিশই বলছে যে অনেকেই এই নিয়ে কোনো অভিযোগ দায়ের করতে চাইতেন না, যারা প্রতারিত হতেন। চোরাচালানে ফেঁসে যাওয়ার ভয়ে, পুলিশের নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ে কেউ কেউ অভিযোগ জানাতো এবং প্রায় 1 বছরের মধ্যে এরকম 3টে অভিযোগ পুলিশ পেয়েছে এবং তারপরই দিনকুড়ি আগেই লাস্ট যে অভিযোগটা দায়ের হয়েছে, নদিয়ার একজন বাসিন্দা তিনি এরকম প্রতারণার শিকার হয়েছিলেন, তিনি অভিযোগ দায়ের করেন এবং তারই অভিযোগের ভিত্তিতেই পুলিশ নড়ে চড়ে বসে, তদন্তকারী দল গঠন করা হয়। তারপরে এই অভিযান এবং একে একে সব তথ্য সামনে বেরিয়ে আসে। এই অভিযান পর্বেও এবারও যেরকম পুলিশ যখন রেড করে তখন সেখানে কিন্তু 2 জন এগিয়ে এসে আত্মসমর্পণ করতে চাই। পুরোটাই কিন্তু প্ল্যানের অংশ। এদের মধ্যে এদের ঠিক করাই থাকে যে যখনই পুলিশ আসবে তখনই 2 জনকে 3 জন এরকম এগিয়ে এসে দায় স্বীকার করবে, আত্মসমর্পণ করবে, তারপর তাদের শাস্তির মুখে পড়তে হবে, তাদের কিছুদিন পরে জামিনও মিলে যাবে, কিন্তু আসল যারা মাথা যে চাই তারা কিন্তু দিব্যি বেঁচে পড়তে থাকবে, তারা তাদের কাজ চালিয়ে যেতে থাকবে। গত কয়েকদিন ধরেই পুলিশ খুঁজছিল, সাদ্দাম হচ্ছে এর মাথা। সাদ্দামের খোঁজে গত কয়েকদিন ধরেই তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ, কিন্তু এলাকাতেই নেই সে। আর এলাকাতে থাকবে কি? পালিয়ে যাওয়ার তো সহজ রাস্তা তৈরি করাই ছিল, খাটের তলায় সুড়ঙ্গ কাটাই ছিল, সেই সুড়ঙ্গ দিয়েই তো একেবারে ঠাকুরার নদী হয়ে পগার পার। এই মুহূর্তে যেরকম জানা যাচ্ছে যে এই সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথা হলো 4 জন। পুলিশ যেটা জানতে পেরেছে, পিছনে থেকে এই 4 জন এই প্রতারণা চক্রটা চালাতো। প্রতারণায় যদি পুলিশের চাপ বাড়তো তাহলে ধরা দিত কয়েকজন, যেরকম বলছিলাম কয়েকজন গ্রামবাসী, তারা ধরা দিত। আর সেই সময় কারা যে ধরা দেবে সেটাও আগে থেকে ঠিক করা থাকতো, যে এবার যদি পুলিশ রেড করে তাহলে এরা ধরা দেবে, আর তখন ধরা দিলে তাদের পরিবারের খরচ চালাতো সাদ্দাম বাহিনী। মানে ভেবে দেখুন যে কি প্ল্যান ওয়েতে এই প্রতারণা চক্র কাজ করছিল।
আমি একটু কমেন্টগুলো আপনাদের পড়ার চেষ্টা করছি। এনিওয়ে, এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছে, তবে মূল মাথা সাদ্দাম এখনো বেপাত্তা। সাদ্দাম এবং তার সঙ্গে যে আরো 3 জন যারা এই চক্র চালাতো তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং দীর্ঘদিন ধরেই ঠিক এভাবে পরিকল্পিতভাবেই কিন্তু তারা এইভাবে প্রতারণা করে আসছিল, জালিয়াতি করে আসছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ সমস্তটাই ধীরে ধীরে রহস্যের উদ্ঘাটন করলো। এখন এই চাইরা কবে ধরা পড়ে পুলিশের জালে সেটাই দেখা।